গণেশ ভাই, এবার জমিতে কি লাগাবে তুমি? কি আর লাগাবো ভাই, ভাবছি এবার ধান লাগাবো। এই জমিতে ধান খুব ভালো হয়। সবাই ধান চাষ করছে, ধানের ভালো ফলন হলেও ধানের দাম পাওয়া যাবে না ভাই। তাহলে কি করব তুমি বলো? সবাই ধান চাষ করছে, তাই আমিও ভাবলাম যে আমিও ধান চাষ করি। আমি এবার লাউ চাষ করব জমিতে। এই সময় লাউ চাষ করলে লাউয়ের অনেক ভালো দাম পাওয়া যায়। তাই নাকি? তাহলে আমিও ধান চাষ করা বাদ দিয়ে লাউ চাষ করি। ঠিক আছে, যা ভালো লাগে তাই করো। ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি বাড়িতে গেলাম। গিন্নি, বলি ও গিন্নি, কোথায় গো তুমি? কি গো, তুমি সকাল সকাল মাঠ থেকে চলে আসলে, কাজ কি শেষ? না, কাজ শেষ হয়নি। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই চলে আসলাম। ও আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। আমি ভাত চড়িয়ে দিচ্ছি, ভাত হলে তোমাকে ডেকে খেতে দেব। আচ্ছা, ঘুমাতে গেলাম। বিকেল বেলায় আমাকে ডেকে দিও কেমন? ওহ বাবারে, এ কি গরম! এই গরমের মধ্যে কি রান্না করা যায় নাকি? যাই, আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। কে তুই বালক? কেন এসেছিস আমার কাছে? কি চাই তোর? আমি আপনার শিষ্যতা গ্রহণ করতে চাই সাধু বাবা। সাধু ধর্ম এত সহজ ধর্ম নয় বালক। তুই যত সহজ ভাবিস এই সাধু ধর্মকে, তার থেকে অনেক কঠিন। সাধু ধর্মের অনেক নিয়ম কানুন আছে, তুই কি মানতে পারবি এইসব নিয়ম কানুন? হ্যাঁ বাবা, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে চলবো। আপনার কথার বাইরে এক চুলও নড়ব না। আপনি আমাকে আপনার শিষ্য হওয়ার সুযোগ করে দিন। বেশ, আমি তোকে আমার শিষ্য বানাতে পারি, কিন্তু তোকে আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তুই আমার কথা মতো চলবি। আজ থেকে কোনো পাপ কাজ করবি না। ঠিক আছে সাধু বাবা, আমি আপনাকে কথা দিলাম, আজ থেকে আমি কোনো পাপ কাজ করব না, আপনার কথা মতোই চলবো। তোকে আজ থেকে সমস্ত প্রকার সংসারের মায়া ত্যাগ করতে হবে। নারী সঙ্গ জীবনের মতো ত্যাগ করতে হবে। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন আমি আজ থেকে তেমনটাই করব। যা, এখান থেকে সোজা সামনের দিকে একটা নদী আছে, নদী থেকে গোসল করে পবিত্র হয়ে আয়। ঠিক আছে সাধু বাবা, তাই হবে। সাধু বাবা, আপনার কথা মতো আমি নদী থেকে গোসল করে পবিত্র হয়ে এসেছি। ঠিক আছে, আমার সামনে বস। ওং ক্রিং ব্রিং স্বাহা, ওং ক্রিং ব্রিং স্বাহা, ওং রিং ব্রিং আয়াতে নমঃ, ওং আয়াতে স্বাহা। শান্তি শান্তি, ওং ক্রিং ক্রিং স্বাহা। নমঃ শান্তি 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 স্বাহা। আমি এই মুহূর্ত থেকে তোর শিষ্যত্ব স্বীকার করলাম। আজ থেকে তুই আমার শিষ্য। আমি যেভাবে বলবো সেভাবে তোকে চলতে হবে। ঠিক আছে সাধু বাবা, আজকে থেকে আমি আপনাকে আমার নিজের গুরু বলে স্বীকার করলাম। আজ থেকে আপনি আমার গুরু। আজ থেকে আপনি যেভাবে যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে সেভাবে চলবো। ঠিক আছে, তুই সামনে একটা বড় বেল গাছ পাবি। সেই বেল গাছ থেকে বেল পাতা পেড়ে নিয়ে আয়, আর কিছু শুকনো কাঠও আনবি। আজ তোকে আমি যজ্ঞ করা এবং সাধনা করা শেখাবো। এই নিন সাধু বাবা, বেল পাতা আর বেল কাঠ। ওই দেখ, তোর পাশে দুটো পাথর রাখা আছে। এই পাথর ঘষে বেল কাঠে আগুন জ্বালা।
ওং ক্রিং ব্রিং স্বাহা, ওং ক্রিং ব্রিং আয়াতি স্বাহা, শান্তি শান্তি স্বাহা। কি গো, কি হয়েছে তোমার? তুমি চিৎকার করলে কেন? সুজয়, সুজয় আমাদের ছাড়বে না। সুজয় আমাদের মেরে ফেলবে। তুমি কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সুজয়? সুজয় কেন আমাদের মেরে ফেলবে? যে ভয়ের জন্য তোমাকে নিয়ে আমি এত দূরে এসে বসবাস করছি, সেই ভয়টাই আমাকে পিছু ছাড়ছে না। আমরা দূরে এসে বাস করছি মানে আমরা তো এখানেই থাকি। কি হয়েছে বলো তো তোমার? তুমি কি সব বলছো? আজ সময় এসে গেছে তোমাকে সব সত্যি খুলে বলবার। আমি এতদিন যে ঘটনা তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম সব বলবো তোমাকে। তুমি শোনো আমার কথা। আজ থেকে কয়েক বছর আগে আমরা কমলাপুর গ্রামে বসবাস করতাম। কমলাপুর গ্রামের সুজয় আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন আমি আর সুজয় একজনকার বাড়িতে দাওয়াত খেতে যাই। হঠাৎ আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়, আর কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির রূপ নেয়। সুজয়ের বউ আমাদের মারামারি দেখে সে আমাদের ঠেকাতে আসে। আমি রাগের মাথায় সুজয়ের বউকে ধাক্কা দিই। সুজয়ের বউ পড়ে গিয়ে চোখের দৃষ্টি হারায়। সুজয়ের বউ তার অন্ধত্ব স্বীকার করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে সুজয় আমাকে মারবার জন্য সব জায়গায় খুঁজে বেড়াতে থাকে। রায়পুর আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে তোমার মাথায় আঘাত করে চলে যায়। সেদিন থেকে তুমি তোমার সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলো, আর আমি তোমাকে নিয়ে এখানে এসে বসবাস করতে শুরু করি। কিন্তু তুমি এতদিন আমাকে এই সব কথা বলনি কেন? তোমাকে বললে তুমি খামোকা চিন্তা করতে, তাই আমি তোমাকে এতদিন এসব কথা বলিনি। কিন্তু আজ আমি স্বপ্ন দেখেছি সুজয় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শক্তিশালী হয়ে গেছে অনেক, আর সে আমাদের ঘরে আগুন লাগিয়ে আমাদের মেরে ফেলবে। আজ থেকে সাবধানে থেকো গিন্নি। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না আমাকে নিয়ে। আমি আজ থেকে সাবধানে থাকবো। ঠিক আছে সুজয়, সারা রাত যজ্ঞ করবি, তাহলে তুই অনেক শক্তি লাভ করতে পারবি। কিন্তু মনে রাখিস, পূর্ণাঙ্গ ভক্তি দিয়ে যজ্ঞ না করলে তুই কোনো দিনই তোর অলৌকিক ক্ষমতা লাভ করতে পারবি না। আমি গ্রামের মধ্যে যাচ্ছি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিলাম, আপনি এসে দেখবেন আমি দিব্য শক্তি লাভ করেছি। আমি সব সময় আমার পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে ধ্যান সাধনায় লিপ্ত থাকব। হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি যেন তুই আস্ত দিব্য শক্তি লাভ করিস। আজ পূর্ণচন্দ্রের এই রাত প্রতি বছর একবারই আসে। রাতে নিজের দিব্য শক্তি লাভ করা খুব ভালো ব্যাপার। আমি চললাম। বাড়িতে কেউ আছো? একটু বেরিয়ে এসো। কে বাবা আপনি? আমি এক ভিক্ষুক। আজ 3 দিন ধরে কিছুই খাইনি। আমাকে খেতে দেবে মা? হ্যাঁ, আপনি বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। আপনার বুঝি এই দুনিয়ায় কেউ নেই? কে বলেছে দুনিয়ায় আমার কেউ নেই? এই পুরো জগৎ সংসারই তো আমার। আপনার যখনই ক্ষুধা লাগবে তখনই আপনি আমার বাড়িতে এসে খেয়ে যাবেন। তুই অনেক ভালো রে মা। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। আমার খাওয়া শেষ, এখন আমি আসি। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই নিন বাবা, এই চাদরখানা আপনার কাছে রাখুন। আপনার চাদরখানাটা অনেক পুরাতন হয়ে গেছে। আজকে থেকে আপনি এই চাদরটা ব্যবহার করবেন। আমি তোর ব্যবহারে
খুব সন্তুষ্ট হয়েছি রে মা। বল তোর কি বর চাই? আরে সাধু বাবা, আপনি? লোকমুখে অনেক শুনেছি আপনার কথা। আজ আপনাকে দু চোখে দেখার সৌভাগ্য হলো আমার। আমাকে সবাই দেখতে পারে না, শুধু তোর মতো সৎ মানুষেরাই আমার দেখা পায়। বল তুই কি বর চাস? আমার তো তেমন কিছু চাওয়ার নেই, কিন্তু আমার স্বামী আমাকে বলেছে আমাদের জীবন নাকি খুব সংকটে। যদি পারেন তাহলে আমাদের রক্ষা করুন। ঠিক আছে, তুই কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবি। আমি সাথে সাথে তোর সামনে হাজির হব। আমি এখন চলি, কেমন? ঠিক আছে সাধু বাবা, আসুন তাহলে। সাধু বাবা, আপনি এসেছেন? তুমি বন্ধ চোখে আমার উপস্থিতি টের পেয়ে গেছো, তার মানে তুমি তোমার দিব্য শক্তি লাভ করেছো। হ্যাঁ, আমি আমার দিব্য শক্তি লাভ করেছি। দেখুন সাধু বাবা, আমি আপনার রূপ নিয়েছি। আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যাওয়ার আদেশ দিন সাধু বাবা। ঠিক আছে যাও, কিন্তু যেখানেই যাবে তোমার করা ওয়াদা আর আমার দেওয়া শিক্ষা যেন মনে থাকে। ঠিক আছে সাধু বাবা, তাই হবে। এই গোপাল, কোথায় তুই? বেরিয়ে আয়। আরে সুজয়, তুই এখানে? আয় আয়, ভেতরে বসে কথা বলি। আমি তোর সাথে কথা বলতে আসিনি, আমি এসেছি তোকে প্রাণে মারতে। দেখ সুজয়, সেদিন যা হয়েছিল আমি তার কিছুই ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিস বা অনিচ্ছাতেই করিস, তুই আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছিস আমার কাছ থেকে। তোদেরকে মরতেই হবে। সাধু বাবা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান সুজয়ের হাত থেকে। সাধু বাবা, আপনি এখানে? আমি এই পরিবারকে সব রকম বিপদ থেকে বাঁচানোর শপথ করেছি। তুই এদের ক্ষতি করতে কেন চাস? তুই কি তোর ধর্ম ভুলে গেছিস? আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি শুধু দিব্য শক্তি লাভ করে এদেরকে শেষ করবার জন্য। এরা আমার প্রিয় মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি এদেরকে মেরে ফেলবো। তুই এদের কোনো ক্ষতি করতে পারবি না। আমাকে বাধ্য করবেন না আপনাকে আঘাত করতে। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান। তোর এত বড় সাহস! এই নে তোর পাপের ফল। আমি বড় হয়ে আমার শিষ্যকে অভিশাপ দিলাম, আমার শিষ্য যেন তার সব শক্তি হারিয়ে অন্ধ হয়ে যায়। আরে, এ কি? আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন? তুই আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারবি না, না থাকবে তোর কোনো দিব্য শক্তি। সাধু বাবা, দয়া করে আপনি এমন করবেন না। আপনি ওর সব শক্তি ফিরিয়ে দিন। না, এমন করলে ও তোমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, ও যদি আমাদেরকে মেরে ফেলে শান্তি পায় তাহলে ওকে তাই করতে দিন। ওকে এত বড় শাস্তি দেবেন না। হ্যাঁ সাধু বাবা, আপনি তাই করুন। আমার স্বামীর ইচ্ছেতেই হোক বা অনিচ্ছেতেই হোক, সুজয় তার আপন মানুষ হারিয়েছে। আমরা চাই না এখন আমাদের জন্য ও সারা জীবন অন্ধ হয়ে থাক। এটাই আমার ইচ্ছে। দয়া করে সুজয়কে আগের মতো করে দিন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমাকে তুই মাফ করে দে গোপাল। আমি সারা জীবন তোকে মেরে ফেলা ছাড়া আর কিছুই ভাবিনি। তুই আজ আমাকে নতুন জীবন দিয়েছিস। আমি তোদেরকে কথা দিলাম, সারা জীবন আমি ছায়ার মতো তোদের পাশে থেকে তোদেরকে রক্ষা করে যাব। আমাকে তুই মাফ করে দে। দেখ দেখ ভোলা, আর নিতাই দেখ, ওপরওয়ালার খেলা দেখ। এই রৌদ্র ছিল আর এই দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেল। হ্যাঁ রে দাদা, এখন ধানের বীজগুলো জমিতে ছিটিয়ে দিলেই হবে। চল চল বাড়িতে চল, এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। যাক, অনেক দিন পর আজকে বৃষ্টি শুরু হলো। এইবার মাঠের ফসলগুলো মনে হয় ভালোই হবে।
ওগো, বৃষ্টি তো শুরু হলো, কিন্তু তোমার 3 ছেলে এখনো তো বাড়িতেই ফিরলো না। এখনো আসে নাই, তবে চলে আসবে। এত চিন্তা করবার কি আছে শুনি? না, দেখো দেখো, কেমন বৃষ্টির সাথে ঝড়ও শুরু হলো। আরে ওই দেখো দেখো, তোমার 3 ছেলে চলে এসেছে। এ কি, তোরা তো একদম ভিজে গেছিস, তাড়াতাড়ি মাথাটা মুছে ফেল। আহ মা, আমাদের কিছুই হবে না। মা, আমার বড্ড ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আচ্ছা বাবা, তোরা হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের জন্য খাবার দিচ্ছি। তা তোদের কি জমিটা ভালো করে কোপানো হয়েছে? হ্যাঁ বাবা, আমাদের জমি কোপানো শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে। এই জন্যই লোকে বলে ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আচ্ছা বাবা, তোরা যা, ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে খাবার খেতে আয়। আচ্ছা শোন, তোদের সাথে আমার কিছু কথা ছিল। কিরে, তোর আবার কি কথা? আমি ভাবছি এবার আমার জমিটুকু আমি বুঝে নেব। আমি আর তোদের সাথে চাষ করব না, আমার মতো করে আমি চাষ করব। নিতাই, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? কি রে নিতাই, এখন যদি তুই এসব কথা বলিস তাহলে তো বিয়ের পর আমাদের চিনবিই না। তা তোমার যা ভাববার ভাবোগা, আমার এটাই শেষ কথা। কাল বাবাকে বলে জমি ভাগ করে দেবে, এই বলে দিলাম। বেশ বেশ, তুই যেহেতু একসাথে আর কাজ করতে চাস না, তাহলে ঠিক আছে, আমিও তোদের সাথে আর চাষ করব না। কাল সকালেই বাবাকে বলবো সবকিছু ভাগ করে দিতে। তাহলে তোরা আর একসাথে কাজ করবি না বলে সিদ্ধান্ত নিয়েছিস? আমি না বাবা, দাদা আর নিতাই এ কথা বলেছে। শোন বাবা, তোরা আমার 3 যমজ ছেলে, তোরা 3 ভাই একসাথে কাজ করলে সেটার অনেক উন্নতি হয়। তোরা যদি একা একা কাজ করতে যাস তাহলে তোদের অমঙ্গল হবে। আমি এই মঙ্গল অমঙ্গল বলে বিশ্বাস করি না। আমার জায়গা জমি আমাকে বুঝিয়ে দাও বাবা। ছোট যেহেতু এই কথা বলছে, তাহলে বাবা তুমি আমাদের সব জায়গা জমি ভাগ করেই দাও। বেশ ঠিক আছে, চল তাহলে। শোন, এই দক্ষিণ পাশের জমিটুকু রতন তোর, আর উত্তর পাশের জমিটুকু নিতায়ের, আর ভোলা তোর হলো এই মাঝের জমিটা। ঠিক আছে বাবা। এবার দেখি কে কত ভালো ফসল ফলাতে পারিস। হ্যাঁ, আমার জমিতে ওদের থেকে বেশি ভালো ফসল ফলাতে পারবো, তুমি দেখে নিও বাবা। ঠিক আছে, এখন তোরা তোদের মতো করে চাষ কর, আমি চলি। যাক, আমার মনের কথা তুই বলে দিলি। আমি তোর মনের কথা বলে দিলাম মানে? আমি ঠিক বুঝলাম না। আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে তোদের থেকে আলাদাভাবে কাজ করতে, কিন্তু বাবার কাছে বলতে সাহস পাচ্ছিলাম না। কিন্তু দাদা, এটা কি ঠিক হলো? আমরা 3 ভাই একসাথে কত আনন্দে কাজ করতাম আর কত সুন্দর ফসল ফলাতাম। হ্যাঁ, তুই ভোলা তো ভোলাই, তুই কোনোদিনই বুঝবি না, বুঝলি? যাক, আমি এবার আমার মনের মতো ফসল রোপণ করতে পারবো। কি চাষ করবি দাদা? সেটা তোকে কেন বলতে যাব আমি? সবাই তো চলে গেল, কিন্তু কেউ তো কিছু বললো না যে কি চাষ করবে। আমি এখন কি করব? কাল তো বৃষ্টি হয়েছিল, আমি বরং ধানের বীজ রোপণ করি। যাই, বাড়ি থেকে ধানের বীজগুলো নিয়ে আসি। ও বিমল খুড়ো, তা কোথায় চললে গো? আরে এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ রে নগেন, বল, কি বলবি? তা শুনলাম তোমার 3 ছেলে নাকি তোমার জমি ভাগ করে নিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস, ওদের জমি ওরা বুঝে নিয়েছে। এটা তো অনেক ভালো হয়েছে। তা তুমি ঠিক কাজই করেছো বুঝলে। তা বলছিলাম কি, দেখো তোমার ছেলেরা এখন তোমাকে ভুলে না যায়। শোন নগেন, ওই ওপরওয়ালা যা কপালে লিখে রেখেছেন তা খণ্ডাতে কেউ পারবে না। যা আছে কপালে তাই হবে, এই জন্য আমি এত চিন্তা করছি না। তা তুমি যা বলেছো বুঝলে। তা কোথায় চললে এখন?
যাই, বাজারের দিকটা থেকে একটু ঘুরে আসি। বাড়িতে আর বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, এই চলো তাহলে দুজনই একসাথে যাই। তুইও যাবি? ঠিক আছে, চল তাহলে। আয়, এই বেগুন চারাগুলো লাগানো প্রায় শেষ। এবার বেগুনের যা দাম, তাতে আমি বেগুন বিক্রি করে বড় লোক হয়ে যেতে পারবো। এই তো চারা গাছগুলো লাগানো প্রায় শেষ। এবার যাই, জল নিয়ে আসি, গাছগুলোতে জল দিতে হবে। আহা, এবার যা টমেটোর দাম, এই টমেটো বিক্রি করে ঠিক একটা বিয়ে করে নিতে পারবো। এই দেখি দেখি এবার আমার বিয়ে কে আটকায়, আমি দেখি। কি রে ভোলা, তুই ধানের বীজ ছেটাচ্ছিস? আরে বোকারাম, তোর দুই পাশে দেখ, আমরা সবজি চাষ করেছি, আর তুই কি না মাঝে পড়ে ধান চাষ করবি? হ্যাঁ, আমি ধান চাষ করব, তাতে তোদের কি? এই জন্যই তোকে আমরা ভোলা বলি। হ্যাঁ, আমি বোকা হতে পারি, তা বলে অত বোকাও না। ওগো, ছেলে তিনটা কি শুরু করলো বলো তো? শোনো, তুমি অত চিন্তা করো না, ওরা বড় হয়েছে, ওদের ভালোটা ওরা বুঝতে শিখেছে, বুঝলে? এসব কি বলছো তুমি? ওরা যে তিন জমজ ছেলে, ওরা একসাথে কোনো কাজ না করলে সেই কাজ যে কখনো ভালো হবে না। সেটা কে বোঝাবে ওদের? আমি বা তুমি ওদের বোঝাতে গেলে ওরা কখনো সেটা বুঝবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ওরা ওদের মতন করে কাজ করুক। ওপরওয়ালাই জানে আমার পাগল ছেলেরা কি করে। আহা বউ, তুমি শুধু শুধু চিন্তা করছো। ওপরওয়ালা যা করবে ভালোর জন্যই করবে, তুমি দেখে নিও। ঠিক আছে, সবই আমি ওই ওপরওয়ালার ওপর ছেড়ে দিলাম। আরে, এটা কি হলো? এই জমিতে তো বেগুন কত ভালো হতো, কিন্তু এবার হলো না কেন? হ্যাঁ রে দাদা, আমার জমিতেও দেখ টমেটো ভালো হয়নি, সব গাছ দেখ কেমন যেন পোড়া পোড়া লাগছে। আমার কথা কি আর বলবো, আমার তো ধান গাছগুলো বড়ই হচ্ছে না। কিছুই তো বুঝতে পারছি না, এমনটা হলো কি করে? এখন কি করব দাদা, জমিতে ফসল না হলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। আমিও তো ধার করে টাকা নিয়ে বেগুনের চারা কিনেছিলাম, এখন কি করে শোধ করব? এই জমিতে কত সুন্দর ফসল ফলতো, এখন কি হলো জমিটার? দাদা, আমি বলি কি, চলো না বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলি, নিশ্চয়ই বাবা আমাদের সমস্যার সমাধান করে দিতে পারবে। বাবার কাছে যাব, কিন্তু বাবা কি আমাদের কথা শুনবে এখন? চলো না গিয়ে বলেই দেখি একবার। হ্যাঁ রে নিতাই, চল চল গিয়ে দেখি বাবা কি বলে। আমি জানতাম তোরা কখনো আলাদা আলাদা হয়ে জমিতে চাষ করে কোনো ফসলই ফলাতে পারবি না। কিন্তু বাবা, এমনটা কেন হবে? আমরা তো জমির সব ফসলের যত্ন নিয়েছি, সার জল সব ঠিক মতোই দিয়েছি, তাহলে এমনটা হলো যে? এটাই তো রহস্য। শোন বাবা, তোরা তিন ভাই যতক্ষণ না এক হয়ে কাজ করবি, ততক্ষণ তোদের কাজের কোনো সফলতা আসবে না। তোরা যখন ছোট ছিলিস তখন ঋষি এই কথা বলেছিল, তোরা কখনো যদি ঝগড়া করে আলাদা হয়ে যাস, তখনই তোদের ভেতরে অভাব দেখা দেবে, কোনো কাজের সফলতা আসবে না। আমি বুঝে গেছি। দাদা চলো, আমরা আজ থেকে আবার তিন ভাই এক হয়ে মাঠে চাষ করব। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। দাদা, আমার ধানের বীজ ছেটানো শেষ। দেখ দেখ দাদা, আমাদের কাজে খুশি হয়ে ওপরওয়ালা কেমন বৃষ্টি দিচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ, তাই তো দেখছি। চল চল বাড়িতে যাই। এবার বুঝতে পারলি, তোদের তিন ভাই একসাথে কাজ করলে সেই কাজের কি ফল হতে পারে? হ্যাঁ বাবা, আমরা আর কখনো আলাদা হব না, এখন থেকে সব কাজ তিন ভাই একসাথে মিলেই করব। এই জন্যই লোকে বলে,
কেউ যদি না ঠেকে তাহলে সে বুঝতেই পারে না যে সে কত বড় ভুল করছে। এই জন্য জীবনে একবার হলেও ঠেকা খাওয়া উচিত, যেন জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে সবাই।